লিডস টেস্টে ম্যাচের বেশিরভাগ সময় ভারত ডমিনেট করার পরেও যখন শেষমেশ স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেল, এখন তো মনে হচ্ছে ভারতের একাদশ নির্বাচনে বেশ বড়সড় গলদ হয়েছিল। মানে যে ব্যাপারটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, ম্যাচ চলাকালীনও কথা বলেছি, ওই শার্দুল ঠাকুরকে খেলানোর সিদ্ধান্তটা জাস্ট একটা হটকারী সিদ্ধান্ত ছিল। ওই এক ম্যাচে তার পারফরমেন্স দেখে তাকে এই জায়গায় সুযোগ দেওয়া হলো। ওই প্রস্তুতি ম্যাচে তিনি 122 রানের একটা ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেছিলেন দেখেই নীতিশ কুমার রেড্ডির মতো এরকম একজন দক্ষ অলরাউন্ডারকে বা দক্ষ ব্যাটারকে বসিয়ে দিয়ে শার্দুল ঠাকুরকে খেলানো হলো, আর যেটা কিনা একদম পুরোপুরি ব্রেন ফেডের একটা ডিসিশন, একবার পুরো ব্যাকফায়ার করলো দিন শেষে টিম ইন্ডিয়াকে। এখন অনেকে বলবেন যে শেষ দিন তো তিনি পরপর 2 বলে 2 উইকেট তুলে ভারতের জয়ের একটা খুব ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন, কিন্তু তিনি যখন আর কি চান্সটা ক্রিয়েট করেছেন তখন ম্যাচ ভারতের হাত থেকে অলমোস্ট বেরিয়ে গেছে। আর মানে তিনি 2টা উইকেট নিলেও অজস্র রান কিন্তু বিলিয়েছেন, তার বোলিং ইকোনমি কিন্তু একেবারেই মোটেই সুখকর নয়। মানে এত রান টেস্ট ক্রিকেটে বেলালে সেটা কিন্তু আর কি দিন শেষে মানে যতই আপনি উইকেট তুলুন না কেন সেটা আলটিমেটলি কিন্তু কোনো প্রভাব ফেলে না। সেটাই হয়েছে, 2 ইনিংসে তিনি খুব ভালো মতো ব্যাটিং করার চান্স পেয়ে পার্টনারশিপ গড়ে তোলার সুযোগ পেয়েও সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেনি। মূলত ওই ব্যাটিংয়ের জন্যই তো তাকে আর কি নেওয়া হলো। তিনি ওই রিসেন্ট পাস্টে 122 রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলে ওই ব্যাটিংয়ের বড়সড় দাবিদার হয়েই তো আর কি তিনি এই মানে একাদশের সুযোগ পেয়েছিলেন। আর এছাড়া তার বোলিংটা তো নীতিশ কুমার রেড্ডির থেকে কিছুটা হলেও এগিয়ে থাকে সবসময়। তো এই সব কিছু মিলিয়ে শার্দুল ঠাকুরকে যে সুযোগ দিল ভারতের টিম ম্যানেজমেন্ট, এটা কিন্তু দিন শেষে অনেক বড় একটা ব্যাকফায়ারিং ডিসিশন হিসেবে দেখা দিয়েছে, যখন তিনি আলটিমেটলি পারফরমেন্সই জেনারেট করতে পারেননি। আর এছাড়া প্রথম ইনিংসে তাকে দিয়ে তো বোলিং করানোর সাহসই দেখাতে পারেননি ভারতের টিম ম্যানেজমেন্ট আর ক্যাপ্টেন শুভমান গিল। মাত্র 6 ওভার তিনি বোলিং করেছেন, ওখানেও আর কি 6-এর উপর ইকোনমিতে তিনি রান বিলিয়েছেন। আর তার বোলিংয়ের সেই ধার, মানে তার ওই ভ্যারিয়েশনস কিংবা ওই টাফ টাইম দেওয়া ব্যাটারদেরকে, সেগুলো তো একেবারেই চোখে পড়েনি বললেই চলে। সেকেন্ড ইনিংসে তিনি লাকিলি ওই ব্যাটারের সাথে মাইন্ড গেম খেলে 2টা উইকেট নিয়েছিলেন, আর তার উপর ওই যে 2টা উইকেট নিয়েছেন তখন ব্যাটাররা খুবই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন। আমি মনে করি ওখানে শার্দুল ঠাকুরের যতটা না ক্রেডিট ছিল, মানে ওই বেন ডাকেট আর ওই হ্যারি ব্রুক নিজেদের দোষেই নিজেদের ভুলেই আর কি তারা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসছে। সতর্ক হয়ে যদি তারা খেলতেন কখনোই কিন্তু এই শার্দুল ঠাকুরকে উইকেটটা দিয়ে আসতেন না বলেই আমার মনে হয়। তো শার্দুল ঠাকুরকে এই পার্টিকুলার লিডস টেস্টের একাদশে খেলানোটা ভারতের টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। যেখানে আমি বলছিলাম, মানে ম্যাচ শুরুর আগেও বলেছিলাম, ম্যাচের চলাকালীনও বলেছিলাম, ভারত তো রিসেন্ট পাস্টেই সেনা কান্ট্রিতে গিয়ে সবসময় ওই ব্যাটিং বিপর্যয়ের জন্যই তো তাদেরকে হারতে হয়েছে, যেটা অস্ট্রেলিয়া সফরেও দেখেছিলাম, এর আগে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ট্যুরেও দেখেছিলাম। এখানেও ওই একই জিনিসই ঘটলো, টপ অর্ডারের ব্যাটাররা যতই ভালো খেলুক না কেন, শেষ আর কি 6 ব্যাটার বা বলতে পারেন লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের থেকে আর কি কন্ট্রিবিউশনটা না পাওয়ার জন্যই তো ভারতের 2 ইনিংসেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয় হলো। আর সেইখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডির মতো যদি একজন ব্যাটার থাকতেন, তিনি কিন্তু অস্ট্রেলিয়া সফরে যখনই সুযোগ পেয়েছেন সেখানে কিন্তু ব্যাট হাতে কন্ট্রিবিউট করেছেন বা করার চেষ্টা করেছেন। এই ম্যাচটায় ভারতের যে লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা যে একেবারে হাল ছেড়ে দিল, মানে কোনো রকম ন্যূনতম চেষ্টাটাই তারা করেনি প্রতিরোধ গড়ে তোলার, সেটা কিন্তু নীতিশ কুমার রেড্ডি থাকলে হতো না বলেই আমার মনে হয়। আর এছাড়া তিনি 2টা প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভালো খেলেছিলেন আনঅফিসিয়াল টেস্টগুলোতে, মানে ব্যাট হাতে তিনি তার দিক থেকে যে সর্বোচ্চ কার্যকারিতা প্রমাণ করার সেটা কিন্তু করেছিলেন। কিন্তু তারপরে আনফর্চুনেটলি তাকে যখন খেলানো হলো না, তাকে বসিয়ে শার্দুল ঠাকুরকে খেলানো হলো, এটা সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল ভারতের টিম ম্যানেজমেন্টের। আর এছাড়া সাই সুদর্শনকে এই ম্যাচে ডেবিউ করানোটা, আমার কাছে যতদূর খবর রয়েছে এই লিডস টেস্টের আগের দিন সকাল পর্যন্ত নাকি ভারতের টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনাতেই সাই সুদর্শন ছিলেন না। মানে প্রথমে নাকি মানে পরিকল্পনা করা হয়েছিল সাই সুদর্শনকে প্রথম ম্যাচে ডেবিউ করানো হবে, কিন্তু তারপর ওই প্রস্তুতি ম্যাচে যখন সাই সুদর্শন খুব একটা ভালো করতে পারেনি ওই ইন্ট্রা স্কোয়াড ম্যাচটায়, তখন কিন্তু আবার টিম ম্যানেজমেন্টের তরফে ডিসিশন নেওয়া হয়েছিল যে সাই সুদর্শনকে প্রথম টেস্টে ডেবিউ করানো হবে না, পরে যদি আর কি অন্য কোনো টেস্টের প্রয়োজন পড়ে তখন তাকে খেলানো হলেও হতে পারে। ধ্রুব জুরেলকে নাকি খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, যে ব্যাপারটা আমি ম্যাচ শুরুর আগের দিন আপনাদের জানিয়েছিলাম কিন্তু একটা কন্টেন্টের মাধ্যমে। মানে ওই জায়গায় ঠিক হয়েছিল যে করুণ নায়ারকে নাম্বার 3-তে ব্যাটিং করানো হবে আর ধ্রুব জুরেলকে নাম্বার 6-এ ব্যাটিং করানো হবে, কারণ ধ্রুব জুরেল ওই 2টা আনঅফিসিয়াল টেস্টে দারুণ পারফরমেন্স করেছিলেন, আইপিএলেও ভালো ফর্মে ছিলেন। ওই 4টা ইনিংসে মানে আনঅফিসিয়াল টেস্টের তার মধ্যে 3টাতে তিনি কিন্তু 50+ স্কোর পেয়েছিলেন। তো ধ্রুব জুরেল পারফরমেন্স ওয়াইজ তিনি কিন্তু একাদশে থাকার যোগ্য দাবিদার ছিলেন। যতই তিনি ওই জায়গায় উইকেট কিপার হন না কেন বা ঋষভ পান্ত মানে আগের উইকেট কিপারের জায়গাটা তিনি দখল করে থাকুন না কেন, স্পেশালিস্ট ব্যাটার হিসেবে কিন্তু ধ্রুব জুরেলকে খেলানো যেতেই পারতো এই টেস্টটায়। সেরকমই কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করে রেখেছিল ম্যাচের আগের দিন সকাল পর্যন্ত। তারপর কি একটা জানি না তাদের মানে হলো, তারপর হঠাৎ করে তারা নাকি শুনলাম ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলা ওই সাই সুদর্শনকে মানে টেস্ট ডেবিউ করানোর সিদ্ধান্তটা নিল। মানে তাদের পক্ষে নাকি এরকমই যুক্তি ছিল যে সাই সুদর্শন যেহেতু রিসেন্ট পাস্টে খুব ভালো ছন্দে রয়েছে, আইপিএলের একবারে স্বপ্নের ছন্দে ছিলেন, মানে ধারাবাহিকতার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই কারণে সাই সুদর্শনের এই ভালো ফর্মটা যদি তারা এখনই কাজে লাগাতে না পারে তাহলে এরপরে যদি তিনি আর কি বাই চান্স
মানে ফল করে যান বা অফ ফর্মে চলে যান, তাহলে মানে সেই ভালো সময়টা তার থেকে নাও পাওয়া যেতে পারে। তো সেই রকম একটা ভাবনা থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিল সাই সুদর্শনকে নাম্বার 3-তে তারা ব্যাটিং করাবে, আর নাম্বার 6-এ করুণ নায়ারকে পাঠিয়ে দেবে, আর ধ্রুব জুরেলকে একাদশের ভাবনা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। মানে তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বা ম্যাচের আগের দিন সকাল পর্যন্ত তিনি টিম ম্যানেজমেন্টের ভাবনায় প্রবলভাবে ছিলেন। তো এই জায়গায় সাই সুদর্শনকে নাম্বার 3-তে খেলিয়ে আলটিমেটলি তো কোনো লাভই হলো না। প্রথম ইনিংসে তিনি ডাক করলেন আর দ্বিতীয় ইনিংসে ওই 30 রান করেছিলেন, ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। আমি ম্যাচ শুরুর আগেও বলেছিলাম সাই সুদর্শনকে যদি খেলাতেই হয় ওপেনার হিসেবে তাকে খেলানো উচিত, নাম্বার 3 ব্যাটার হিসেবে আমি সাই সুদর্শনকে কখনোই দেখতে চাই না। তো ভারতের টিম ম্যানেজমেন্ট ওই বেশি কেদারি মেরে খেলাতে গেল সাই সুদর্শনকে নাম্বার 3-তে, তারা ওই সাই সুদর্শনের ভালো ফর্মের কথা ভেবে এই লিডস টেস্টে তাকে ডেবিউ করিয়ে দিল, কিন্তু আলটিমেটলি লাভের লাভ তো কিছুই হলো না। বরং করুণ নায়ার যিনি নাম্বার 3-তে ব্যাটিং করাটা কিন্তু ডেফিনেটলি ডিজার্ভ করতেন, কারণ তিনি মানে ঘরোয়া ক্রিকেটে নাম্বার 4 বা 5-এই তিনি ব্যাটিং করে থাকেন। তিনি কিন্তু এই নাম্বার 6-এ এই লোয়ার মিডিল অর্ডার পজিশনটা কিন্তু তার জন্য একেবারেই সুইটেবল নয়। তিনি যে লেভেলের, যে ক্যালিবারের, যে মানের ব্যাটার, আর তার উপর মানে দুইটা আনঅফিসিয়াল টেস্টে করুণ নায়ার যখন খেলেছিলেন নাম্বার 3 আর 4-এ কিন্তু তিনি ব্যাটিং করেছিলেন। নাম্বার 3-তে নেমেই কিন্তু তিনি ওই ডাবল সেঞ্চুরিটা করেছিলেন ফার্স্ট আনঅফিসিয়াল টেস্টে। তিনি এই টেস্টে যেভাবে আর কি মানে আউট হয়েছেন, আমি বলবো তিনি খুবই আনফর্চুনেটের শিকার হয়ে আর কি আউট হয়েছেন। মানে তার পুরোপুরি দোষ ছিল না ওই জায়গায়, ডেফিনেটলি মানে ফিল্ডারদের তো একটা আলাদা এক্সট্রা বিট অফ ক্যালিবার ছিল, আর এছাড়া কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়ে তিনি আউটগুলো হয়েছিলেন। কিন্তু নাম্বার 3-তে যদি তিনি ব্যাটিং করার সুযোগ পেতেন তাহলে ওপরের দিকের ভালো মানের ব্যাটারদের সাথে তিনি মানে আর কি ব্যাটিং করার সুযোগ পেতেন। ওই জায়গায় তিনি নিজের ইনিংসটাকে আরও পরিপূর্ণভাবে গোছাতে পারতেন, ঠিক যেরকম ফর্মটা তিনি ওই আনঅফিসিয়াল টেস্টগুলোতে দেখিয়েছিলেন। তো আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টের এই দুইটা ভুল সিদ্ধান্ত, এই মানে ধ্রুব জুরেলকে তারা একাদশের পরিকল্পনাতে রেখেও শেষ মুহূর্তে যে বাদ দিয়ে সাই সুদর্শনকে যে ডেবিউ করানোর কথা ভাবলো, আর এছাড়া শার্দুল ঠাকুরকে ওই একটা মাত্র ম্যাচের পারফরমেন্স দেখেই এই একাদশে ইনক্লুড করে দেওয়া ওভার নীতিশ কুমার রেড্ডি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।